আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধারাবাহিক আলোচনা চলছিল আমাদের ডেইলি স্টার নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। ডেইলি স্টার যেটা বরাবরই বলে থাকি, এটা যদি আপনি পড়েন আপনার রিডিং হ্যাবিট তৈরি হবে, এটা যদি পড়েন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হবে, এটা যদি পড়েন এটা আপনার ট্রান্সলেশন ডেভেলপ করবে, আর এটা যদি পড়েন আপনার ভোকাবুলারি এনরিচ করবে। স্পেশালি যেই কথাটা আমি প্রায় বলে থাকি সেটা হচ্ছে ভোকাবুলারির আলটিমেটলি 30,000 মুখস্থ থাকলেও লাভ হবে না যদি না এর প্রয়োগ না দেখেন। সো ভোকাবুলারির প্রয়োগটা হচ্ছে আলটিমেটলি অনেকটা রিলেশনের মতো, দেখলেই জাগে রিলেশন। কারো প্রেম করা দেখলেই যেমন প্রেম জাগে, আপনি যখন ভোকাবুলারি প্রয়োগ দেখবেন তবেই সেগুলো আপনি বাক্যে লিখতে পারবেন। এই কারণে আমাদের যে রিটেন এক্সামগুলো আমাদের শিক্ষার্থীরা দেয় তাতে খুব গতানুগতিক লেখার একটাই বড় কারণ হচ্ছে এখানে খুব হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি তারা ইউজ করতে পারে না। ওকে, সো আজকে আমরা খুব খুশির একটা সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের আজকের ডেইলি স্টার লাইভ। একটু শুধু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, একদম শুরুতে আজকে যে হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি বিগিনিং অফ টুডে ডিসকাশন, আর্লিয়ার অফ দ্য টুডে ডিসকাশন, একদম আমাদের ডিসকাশনের একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন হেডলাইনটা দেখতেছেন, যেটা হেডলাইন দিস ইজ দ্য টুডেস হেডলাইন। বলা আছে ঢাকা সিলেট তামাবিল হাইওয়ে, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ের একটা অংশ। সো আলটিমেটলি কি বলছে দেখেন, ক্রুশাল প্রজেক্ট, নতুন একটা, মানে নতুন বলবো না, আলটিমেটলি খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ক্রুশাল। আলটিমেটলি অনেকে বলে শিয়াল, ক্রুশিয়াল না, ক্রুশাল। হোয়াটএভার, এটা ফনেটিক্স ক্লাস না, আপাতত সেদিকে যাচ্ছে না। এই ক্রুশাল শব্দটা হচ্ছে আলটিমেটলি গুরুত্বপূর্ণ বা হচ্ছে সিগনিফিক্যান্ট, ম্যাগনিফিসেন্ট অথবা ইম্পর্টেন্ট। আমরা ইম্পর্টেন্ট 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 লিখতে লিখতে এত বেশি ইম্পর্টেন্ট লিখি যে ইম্পর্টেন্ট শব্দটার কোনো সিনোনিম আমরা এক্সাম হলে ইউজ করি না। সিগনিফিক্যান্ট বলেন না কেন আর যাই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। দেলোর ভাই, থ্যাঙ্কস আ লট টু ওয়েলকাম টু দিস ক্লাস। আপনি আসলে আমার ক্লাসের প্রাণবন্ততা বেড়ে যায়। তো আলটিমেটলি সেটা নিয়েই মূলত হচ্ছে আজকের হেডলাইন। আমরা মূলত এটা নিয়ে একটু ডিসকাশন করব, তবে পাশে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন, বলছে ক্রুশাল প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ক্রুশাল প্রজেক্ট, এবং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ক্রুশাল প্রজেক্ট, আর প্রজেক্টটা হচ্ছে এখানে নাউন। ওকে, ক্রুশাল প্রজেক্ট, এখানে ভার্বটা একটা উজ্জ্ব আছে, বলতে পারেন আর উজ্জ্ব আছে, বলতে পারেন হ্যাভ বিন উজ্জ্ব আছে, হ্যাভ বিন উজ্জ্ব আছে, বলতে পারেন ওয়ার উজ্জ্ব আছে। হেল ব্যাক বাই ল্যান্ড ইস্যু, অর্থাৎ জমির ইস্যুতে হেল ব্যাক বলতে হচ্ছে পিছিয়ে থাকা। কথা বুঝতেছেন কিনা? যেমন হচ্ছে ইউর সাকসেস মনে করেন ওয়াজ হেল ব্যাক, পিছিয়ে ছিল, বা ইউর মনে করেন ইকোনমিক্যাল ক্রাইসিস, আর্থিক সংকটের কারণে মনে করেন আপনার সফলতা পিছিয়ে ছিল। হেল ব্যাক মানে পিছিয়ে থাকা, মানে আগাতে না পারা বা হচ্ছে সফলতার মুখ না দেখা। দিস ইজ দা ইস্যু বলতেছিল ল্যান্ড ইস্যু। ল্যান্ড ইস্যু বলতে আপনি জানেন জমি অধিগ্রহণ। সো সরকার যখন কোনো প্রজেক্ট করে, আলটিমেটলি মানুষের যে ব্যক্তি সম্পত্তি আছে, এটা বাংলাদেশ সংবিধান আইনে আছে, গভর্নমেন্ট এটা পারে, সেটা হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট কার্যক্রমের জন্য গভর্নমেন্ট যে কোনো কারো জমি দখল করতে পারে। ওকে, তো দিস ইজ দা বলা হয় অ্যাকোয়ার করা। সো এই ইস্যুতে আলটিমেটলি হচ্ছে এই ডেভেলপমেন্ট মানে ক্রুশাল প্রজেক্টটা আটকে আছে। এটা নিয়ে মূলত আজকে আমি ডিসকাশন করব। তবে একটা ভালো নিউজ দিয়ে আজকে আমরা এটা শুরু করতে পারি। সেটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা ইস্যু ছিল আমাদের, সেটা হচ্ছে এমবি আব্দুল্লাহ। খেয়াল করে দেখেন, এমবি আব্দুল্লাহ হচ্ছে আলটিমেটলি এমবি আব্দুল্লাহ একটা বিশাল আমাদের একটা জাহাজের নাম, যেখানে বলা হচ্ছে দেখেন যে ফ্রম হরর টু এ ওম এমব্রেস। আমরা আলটিমেটলি এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন, উষ্ণ আলিঙ্গন, উষ্ণ অভ্যর্থনা বলতে পারি আর কি। হ্যাঁ, এমব্রেস শব্দটা আমরা অনেকবার ইউজ করি। এমব্রেস, আলিঙ্গন বলতে পারেন, উষ্ণ অভ্যর্থনা বলতে পারেন, সামথিং লাইক দ্যাট। এখানে কি বলছে দেখেন, ফ্রম হরর। হরর মানে কি? একটা ভয়ঙ্কর জায়গা থেকে। হরর বলতে হরর মুভিগুলো আপনারা দেখেন, একটা ভয়ঙ্কর অবস্থা থেকে হচ্ছে বলতে পারেন উষ্ণ আলিঙ্গন। ওকে, অর্থাৎ আপনি জানেন সেটা হচ্ছে গতকালকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে হচ্ছে একটু যেটা বলি বরাবর, সেটা হচ্ছে একটু ফেভার করবেন, একটু শেয়ার করে দিবেন আর কি। হ্যাঁ, একটু ট্যাগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের ধারাবাহিকতায় এই ক্লাসগুলো প্রতিদিনই চলবে ইনশাআল্লাহ। তো এটাই বলা হচ্ছে দেখেন, গতকালকে হচ্ছে যারা এমভির নাবিক ছিলেন, ইয়েস, হোল্ডব্যাক মানে হচ্ছে পিছিয়ে থাকা, তারা হচ্ছে দেশে ফিরেছেন এবং তাদের পরিবারের সাথে মিলিত হয়েছেন। এটাই বোঝানো হচ্ছে ফ্রম হরর, অর্থাৎ একটা বিপদ সংকুল পরিস্থিতি থেকে অবশেষে বলতে পারেন ওম এমব্রেস মানে হচ্ছে উষ্ণ আলিঙ্গন বা বাড়ি ফেরা। ওকে, এমনটাই বলা হচ্ছে এখানে।
আমি যদি এই নিউজটার ভিতরে একটা কথা বলি, যেমন ধরেন যারা বেকার ভাই বোন আছেন আমাদের, যারা বেকার একদমই, যারা হচ্ছে এই যে দেখেন এই হেডলাইনটা, এটা হচ্ছে মূলত আমাদের হেডলাইন, এমবি আব্দুল্লাহ ফ্রম হরর টু অ্যান ওম এমব্রেস। আচ্ছা, এখানে একটা কথা বলছে, দেখেন কি বলছে, আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে বলছে দেখেন দা চিটাগাং পোর্ট, ভালো করে খেয়াল করে দেখেন, দা চিটাগাং পোর্ট, খুব ভালো করে দেখেন, দা চিটাগাং পোর্ট ওয়াজ ফিল্ড, ভালো করে দেখেন। আমি আপনাদের অনেকবার বলছিলাম সেটা হচ্ছে বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় এটা হচ্ছে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে ভি3 হইলে এটা মূলত হচ্ছে প্যাসিভ, এবং অর্থের কিন্তু দারুণ তারতম্য হয়। আপনারা অ্যাক্টিভ আর প্যাসিভ বলতে যা বোঝেন সেটা হচ্ছে সাবজেক্টকে টেনে অবজেক্টে নামানো, আর অবজেক্টকে টেনে হচ্ছে সাবজেক্টে নামানো। সবসময় ব্যাপারটা এমন হয় না, এটা হচ্ছে বাস্তবতা। তাহলে কিরকম হয় একটু ভালো করে খেয়াল করে দেখেন বিষয়টা কিরকম ঘটে। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, যে আমি যদি বলি আই টোল্ড মানে হচ্ছে আমি বলেছিলাম, আর যদি বলি দেখেন আই ওয়াজ টোল্ড মানে হচ্ছে আমাকে বলা হয়েছিল, দিস ইজ দ্য ইস্যু। সো অ্যাক্টিভ আর প্যাসিভের কারণে হচ্ছে আলটিমেটলি অনেক পার্থক্য আছে। আই ফিল, আমি পূরণ করি, আর দ্য চিটাগাং পোর্ট ওয়াজ ফিল্ড উইথ, আর আপনি ভালো করে জানেন হচ্ছে ফিল এমন একটা ভার্ব যেটা কখনো বাই প্রিপজিশন গ্রহণ করে না। সো দিস ইজ অ্যান অ্যাবসোলিউটলি হচ্ছে আলটিমেটলি আপনার অ্যাবসোলিউটলি হচ্ছে প্যাসিভ ভয়েস। বলা আছে চিটাগাং পোর্ট, চট্টগ্রাম নগরী, বন্দর নগরী বা চট্টগ্রাম বন্দর, ওয়াজ ফিল্ড পরিপূর্ণ হয়েছিল, এটা প্যাসিভ কিন্তু, ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই অ্যাজাইন মানে হচ্ছে আমার আমি চাপিয়ে দিয়েছিলাম, নির্দিষ্ট করে দিয়েছিলাম। আর যদি বলা হয় দেখেন আই ওয়াজ অ্যাজাইন মানে হচ্ছে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই প্রথম বাক্যে ছিলাম আমি বস, আর দ্বিতীয় বাক্যে হচ্ছে আমি বস না, আমি মূলত সস, মূলত হচ্ছে সাবঅর্ডিনেট আমি একজন। ওকে, তাহলে কি বলছে দেখেন, চিটাগাং পোর্ট ওয়াজ ফিল পরিপূর্ণ হয়েছিল উইথ শাই অফ রিলিফ। খেয়াল করে দেখেন, শাই অফ রিলিফ মানে কি, স্বস্তির নিঃশ্বাস। আপনি এই স্বস্তির নিঃশ্বাস এই শব্দটা আপনার জীবনে একাধিকবার ইউজ করছেন, বাট ম্যাটার অফ সরো এটা আপনি কখনো ইংলিশে লেখেন নাই। যেমন আলটিমেটলি, না আমার নিবন্ধনে কোনো লিখিত ব্যাস নাই, কথা কি বুঝতেছেন কিনা? এই কিছুদিন আগে আলটিমেটলি বলেছিলাম যে পাল অফ গ্লুম অর্থাৎ মেডিটেরিয়ান, অর্থাৎ ভূমধ্য সাগরে হচ্ছে আলটিমেটলি একটা কি বলে হচ্ছে মানে জাহাজের বিস্ফোরণ বা সামথিং কিছু কারণে বাংলাদেশের বেশ কিছু নাগরিক হচ্ছে আলটিমেটলি কি বলে হচ্ছে নিহত হয়, এবং যখন হচ্ছে আলটিমেটলি তারা দেশে ব্যাক করে, এই যে শোকের ছায়া নেমে আসে, ব্রট, এই পাল অফ গ্লুম মানে হচ্ছে শোকের ছায়া। এটা ঠিক এক সপ্তাহ আগে ডেইলি স্টার নিয়ে আমি আলোচনা করেছিলাম। পাল অফ গ্লুম মানে হচ্ছে পাল না, পল অফ গ্লুম থেকে হচ্ছে গ্লুমি, অন্ধকার। এই পল অফ গ্লুম মানে হচ্ছে শোকের ছায়া। আজকে যেটা দেখতেছেন শাই অফ রিলিফ মানে আমরা বলতে পারি স্বস্তির নিঃশ্বাস। এই স্বস্তির নিঃশ্বাসে ভরে উঠেছিল অ্যাজ, যেহেতু এই অ্যাজ হচ্ছে আপনার কনজাংশন, অ্যাজ দ্য 23 ক্রিউ মেম্বার্স, এই যে দেখেন 23 জন যে নাবিক সদস্য এমবি আব্দুল্লাহ ফাইনালি কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাক্যের যেখানে সেখানে বসতে পারে। রিস্ট পৌঁছাইছে হোম বাড়িতে ইয়েস্টারডে আফটারনুন গতকাল বিকালে, যেহেতু আলটিমেটলি এমবি আব্দুল্লাহ 23 জন নাবিক তারা হচ্ছে গতকাল বিকেলে বাসায় পৌঁছেছে, এই কারণে চট্টগ্রাম বন্দর নগরী আলটিমেটলি স্বস্তির নিঃশ্বাসে ভরে উঠেছিল। ফিল্ড উইথ মানে পূরণ না, এটা বলতে পারেন ফিল্ড উইথ মানে ভরে ওঠা, উপচে পড়া। কথা কি বুঝতেছেন কিনা ভালো করে খেয়াল করে দেখেন। প্রেক্ষাপট অনুসারে যদি আপনি এই কন্টেক্সট গুলো পড়েন, ভবিষ্যতে কখনো অনুবাদে বা ফ্রি হ্যান্ডে লাগলে আপনি পারবেন। 71 সালে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল। ট্র্যাক শাই অফ রিলিফ, আপনি বলতে পারেন আপনি আপনার বাবা মা স্বস্তির নিঃশ্বাস নিয়েছে ফর গেটিং ইউর জব, আপনি জব পাওয়ার কারণে ইউর ফাদার এন্ড মাদার উইল টেক, ভবিষ্যতে নিবে শাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস নিবে আফটার গেটিং ইউর জব। এমন একটা বাক্য তৈরি করেন না, ইট ইজ পসিবল। পাল অফ গ্লুম মানে হচ্ছে বিষাদের ছায়া, শোকের ছায়া, শোকের মাতম। দেখবেন হচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্ট হইলো, ওই অমুক জেলার কেউ মারা গেল, দেখবেন তাদের এলাকা জুড়ে শোকের মাতম, পরিবার জুড়ে শোকের মাতম। এই জাতীয় সংবাদগুলো বা এই জাতীয় পরিভাষাগুলো আপনারা কিন্তু হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বা যারা টিভি মিডিয়া আছে তাদের মাধ্যমে কিন্তু পেয়ে থাকেন।
দিস ইজ নট নিউ। কিন্তু এগুলোর আমি যদি বলি হচ্ছে যে ধরেন বিভিন্ন আমাদের দিবসে হচ্ছে যারা শহীদ আছে তাদেরকে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই শ্রদ্ধাঞ্জলি জানানো ইংলিশ কি জানেন? পে পে হোমেজ। হোমেজ, এই হোম থেকে হচ্ছে আপনার হোমেজ। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পে হোমেজ ইয়েস্টারডে দ্য গ্রেভ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন ইন্ডিপেন্ডেন্স ডে। মানে স্বাধীনতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কি বলে হচ্ছে বঙ্গবন্ধুর কবরে কি বলে মানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। পে হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানো। তাহলে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন যে ইনশাআল্লাহ one day একদিন my father my parents will take sigh of relief, তারা স্বস্তির নিঃশ্বাস নেবে after hearing the news of my getting job, আমার জব পাওয়ার নিউজ শুনে তারা একদিন স্বস্তির নিঃশ্বাস নেবে। চাইলে কিন্তু বাক্য তৈরি করা যায়, কিন্তু আপনারা বাক্য তৈরি করতে পারেন না। কথা কি বুঝতেছেন কিনা ভালো করে খেয়াল করে দেখেন। বুঝতেছেন কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু বলবেন। কেমন? সাই অফ, ইয়েস, কাল না। হোমেজ মানে শ্রদ্ধাঞ্জলি, আর পে হোমেজ মানে শ্রদ্ধাঞ্জলি জানানো। পে মানে তো আপনি আজীবন জেনে আসলেন, পে মানে হচ্ছে পরিশোধ। পে মানে হচ্ছে পরিশোধ, কিন্তু পে মানে হচ্ছে পরিশোধ না। পে মানে এখানে হচ্ছে জানানো। সব জায়গায় পে মানে পরিশোধ না। সুপার শপে কেনাকাটা করলেন, এই পে মানে পরিশোধ। কিন্তু আলটিমেটলি কাউকে আপনি কারোর জন্য দোয়া করলেন, কারো কবরে গিয়ে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানালেন, পুষ্পস্তবক অর্পণ করলেন, এটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানো। পে হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানো। আচ্ছা, এবার কি বলছে আসেন আমরা আরেকটু সামনে যাই। আশা করি প্রথম বাক্যটা বুঝতে পারছেন। আলটিমেটলি প্রথম বাক্যটার বাংলা হচ্ছে যেহেতু হচ্ছে নাবিক বলছে 23 জন নাবিক অফ এমবি আব্দুল্লাহ 23 জন নাবিক ফাইনালি অবশেষে এই যে অ্যাডভার্ব যেখানে সেখানে বসতে পারে। বলেছিলাম রিচড হোম, এই হোমটা মনে রাখবেন অ্যাডভার্ব হোম। হোম ইয়েস্টারডে আফটারনুন, তারা বিকাল বেলা হচ্ছে পৌঁছাইছে। এই বাক্যটা অনুবাদ করেন না, কত সুন্দর অনুবাদ আসবে। আলটিমেটলি এই কারণে হচ্ছে আলটিমেটলি বলতে পারেন চিত্রাগাং সমুদ্র বন্দর স্বস্তির নিঃশ্বাসে আনন্দের জোয়ারে ভরে উঠেছে বা ভেসে উঠেছে। এই ফিল উইথ মানে ভরে ওঠা, ভেসে ওঠা, অনেক সুন্দর সুন্দর বাংলা বলতে পারেন। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। অ্যাজ, এই অ্যাজ মানে হচ্ছে আলটিমেটলি as the ship docked at the airport, এই ডক মানে আপনি জানেন না, খেয়াল করে দেখেন। বাট আমার মনে হয় যদি আপনি কনটেক্সট অনুসারে চিন্তা করেন তাহলে আপনি এর অর্থ বের করতে পারেন। এটা কিন্তু ভার্ব, কোনো সন্দেহ নাই। এটা শিপটা হচ্ছে আপনার সাবজেক্ট। ভালো করে খেয়াল করে দেখেন, শিপ ডক এট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে হচ্ছে বন্দরে। এই যে এট দ্য এয়ারপোর্ট মানে হচ্ছে বিমানবন্দর না, এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। তাই ডক মানে কি বলেন তো? ডক মানে একটা জাহাজ বন্দরে ভেঙ্গে চুরে পড়বে না, নোঙর ফেলা। নোঙর ফেলা মানে কি হচ্ছে তীরে জাহাজ, মানে তীরে জাহাজ ভিড়াকে কি বলা হয়? নোঙর ফেলা। তীরে ভেড়া বলে না, এই জাহাজটা তীরে ভেড়ানো। কথা কি বুঝতেছেন কিনা? যেহেতু আলটিমেটলি যেহেতু বলতে পারেন বা যখন বলতে পারেন। অ্যাজ মানে অ্যাজ এর বাংলা যখন হয়, অ্যাজ এর বাংলা যেহেতু হয়, অ্যাজ এর বাংলা সুতরাং হয়, অ্যাজ এর বাংলা আবার কারণও হয়। আমার মনে হয় যখন দা শিপ কি করে বন্দরে নোঙর করেছিল, আমার মনে হয় এখানে বাংলা হবে যখন। আমি জানি না আপনারা কি ভাবতেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে জাহাজটি যখন বন্দরে নোঙর ফেলেছিল। এরপরে কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন, ফ্যামিলিজ অফ দ্য ক্রিউ মেম্বার্স। খেয়াল করে দেখেন, ফ্যামিলিজ অফ দ্য ক্রিউ মেম্বার। হ্যাঁ, ফ্যামিলিজ বলতে আলটিমেটলি বোঝাচ্ছে এই যে পরিবার বর্গ। এই পরিবার শব্দটা আপনারা ইউজ করেন, কিন্তু অনুবাদে আরেকটু ভালো হয় পরিবার বর্গ। ইয়েস, নোঙর করা। তাহলে নোঙর করেছিল যখন আলটিমেটলি এই শিপটা নোঙর করেছিল। ফ্যামিলিজ অফ দ্য ক্রিউ মেম্বার, এই যে নাবিকদের পরিবার বর্গ বা পরিবারের সদস্যগণ। এই যে হু দ্বারা বোঝাচ্ছে এই মেম্বারদেরকে। যারা ওয়ার হেল্ড হোস্টেস বাই সোমালিয়া পাইরেট ফর 33 days। হোস্টেস মানে কি জানেন? এখানে হোস্টেস মানে মাসুল, হোস্টেস মানে ভোগান্তি। যারা গত 33 দিন ধরে এই সোমালিয়ার মানে সদস্যের জলদস্যুদের দ্বারা মাসুল গুনতেছিল, কষ্টের দিন গুনতেছিল, আতঙ্কের মধ্যে ছিল, সেই পরিবার বর্গগুলো এই বাক্যের মূল বাক্য হচ্ছে ওয়ার সিন, তাদেরকে দেখা গিয়েছিল। আই সি, মনে করেন আই স, আমি দেখেছিলাম। আমি যদি বলি আই ওয়াজ সিন,
আই ওয়াজ সিন মানে কি জানেন, আমাকে দেখা গিয়েছিল। যেমন দেখবেন আলটিমেটলি আপনার চাচা বয়সী লোকগুলো বলে আপনার বাবার কাছে, কিরে বাবা তোমার ছেলেকে দেখলাম ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে কার হাত ধরে। এখানে কিন্তু প্যাসিভ আছে, এই যে একটু আগে বললাম বি ভার্বের পরে দেখেন প্যাসিভ আছে, অর্থাৎ এই নাবিকদের পরিবারের সদস্যগণকে ওয়ার সিন দেখা গিয়েছিল, রাশিং তাড়াহুড়া করতে, টু দেয়ার লাস্ট ওয়ান তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে, উইথ আইস ব্রিমড ওভার উইথ দ্য টিয়ার্স অফ জয়, মানে কান্নায় ভরা কিন্তু আলটিমেটলি টিয়ার্স অফ জয় বলতে মানে আনন্দের অশ্রু। এখানে নতুন একটা শব্দ বলছে দেখেন ব্রিমড। আসলে আমরা একটু দেখে আসি ব্রিম মানে কি, একটু দেখে আসি হচ্ছে ব্রিম মানে কি। ব্রিমড BRIMMED ব্রিমড, ব্রিম মিনিং হচ্ছে আলটিমেটলি অশ্রুসিক্তই হবে আমার ধারণা। পয়েন্ট অফ ওভারফ্লোয়িং, ব্রিম মানে হচ্ছে আলটিমেটলি গড়িয়ে পড়ে। এই যে দেখেন ব্রিম, আপনারা অনেকে বলেন যে স্যার উচ্চারণ পারি না, তো আপনি গুগলের শব্দটা সার্চ দিলে দেখেন কত সুযোগ। এখন এখানে আলটিমেটলি যে চোখটা দেখতে পাচ্ছেন, এই চোখ, এই চোখটাতে এখানে এর জন্য যে কারো কাছে ফনেটিক্স কোর্স করা লাগবে, নট লাইক দ্যাট। এখানে যে চোখ দেখতে পাচ্ছেন বা এখানে যে সাউন্ড পাচ্ছেন, ব্রেম, কথা বলছেন কিনা, ব্রিম মানে যেটা বলছে আলটিমেটলি মাই হাউস, ব্রিম উইথ টিয়ার্স, মানে এই যে ব্রিমস উইথ টিয়ার বলতে আমরা বলতে পারি ব্রিম মানে হচ্ছে জলে চোখ ছলছল করে ওঠা, কথা বুঝছেন কিনা, ব্রিম। ইয়েস, হোস্টেস মানে হচ্ছে আলটিমেটলি, হোস্টেস বলতে জিম্মি বলতে পারেন, হোস্টেস বলতে পরিবারের বড় মানে সদস্যরা জিম্মি ছিল না, পরিবারের সদস্যরা মাসুল দিয়েছিলেন, ভোগান্তির শিকার হয়েছিলেন, এটা হচ্ছে বাস্তবতা। ভালো করে খেয়াল করে দেখেন, অর্থের দ্বৈতন্যটা বোঝেন, কথা বুঝছেন কিনা। আলটিমেটলি মনে রাখবেন, একটা লোক যখন জেলখানায় থাকে ও তো একটা জায়গায় ফিক্স থাকে, তার চেয়ে বেশি ভোগান্তিতে থাকে, তার চেয়ে বেশি মাসুল দিতে হয় পরিবারের লোকজনকে। কোর্টে দৌড়াদৌড়ি, আইনজীবী ধরা, এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো, পুলিশে দৌড়ানো, হিউজ মাসুল দিতে হয়। আলটিমেটলি এই মানুষগুলো একটা জায়গায় বন্দী ছিল, কিন্তু তার পরিবারের সমস্ত সদস্যগুলো আলটিমেটলি যারা, এই যে খেয়াল করে দেখেন। আচ্ছা হ্যাঁ সরি, একটু আসেন দেখেন কি বলছে। ওকে, ওই দ্বারা বলো তো, হ্যাঁ ঠিক আছে, দ্বারা বলতে আলটিমেটলি বলতে পারেন হচ্ছে মেম্বার্স। আচ্ছা সরি, দ্বারা মেম্বার্সকে বোঝাচ্ছে, যারা ওয়ার হোল্ড আটক ছিল বাই সোমালিয়া পাইরেটস ফর 33 ডেজ, যে নাবিকদের সদস্যরা 33 দিন ধরে আটক ছিল বা জিম্মি ছিল। হ্যাঁ, হোস্টেজ মানে এখানে জিম্মি, সরি, হোস্টেজ মানে হচ্ছে জিম্মি। সেই নাবিক পরিবারের সদস্যরা আলটিমেটলি ওয়ার সিন দেখা গেছে রাশিং টু দেয়ার লাভ ওয়ান, তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পেতে, উইথ আই যে চোখ, ব্রিমড ওভার মানে যে চোখ ছলছল করতেছিল, উইথ টিয়ার্স জল অফ জয়, অর্থাৎ আনন্দের কান্নায় যাদের চোখ ছলছল করছিল, সেই পরিবারের সদস্যগুলো মানে খুব তাড়াহুড়া করছিল খুঁজে পেতে তাদের ভালোবাসার প্রিয় মানুষ। ইয়েস, এই হোস্টেজ মানে জিম্মি, এক্সট্রিমলি সরি জেন্টলম্যান, হোস্টেজ মানে হচ্ছে আপনার এখানে জিম্মি। ব্রিম মানে হচ্ছে লিখেন চোখ ছলছল করা। ইওর আইস, আজকে পাঠাবেন, ইওর আইস ব্রিম উইথ টিয়ার্স, তোমার চোখ মানে জলে ছলছল করে উঠতেছে, জলে ভরে ওঠা। সো ব্রিম নতুন একটা শব্দ যার অর্থ হচ্ছে আপনার ভরে ওঠা, এবং এই ব্রিমটা হচ্ছে এখানে মূলত পাস্ট পার্টিসিপল, ব্রিমড, এরা মূলত আইসকে মডিফাই করতেছে, অর্থাৎ যাদের চোখে আনন্দে অশ্রুসিক্ত হওয়া বা আনন্দে অশ্রুতে ভরে উঠেছিল, যাদের চোখ প্রিয় ভালোবাসার মানুষকে মানে খুব তাড়াহুড়ো করে খুঁজে পেতে আর কি, অনেকদিন পর। ইয়েস, হোস্টেজ মানে এখানে জিম্মি, আর এই দ্বারা মূলত এই মেম্বার্সকে বোঝাচ্ছে যারা আটক ছিল 33 দিন ধরে সোমালিয়া পাইরেটস। আর পাইরেটস মানে মনে রাখবেন, পাইরেটস হচ্ছে কমন নাউন, এটা একদমই আনকমন, এটা নরমালি পড়ানো হয় না, একটু কমেন্ট করবেন। পাইরেটস মানে হচ্ছে আলটিমেটলি, পাইরেটস মানে হচ্ছে কমন নাউন, পাইরেটস জলদস্যু, এটা একটা কমন নাউন। আচ্ছা, এরপরে পরের পেজে যেতে হবে। আমরা একটু মেন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, আসেন। কি বলছে মেন যে হেডলাইন দেখতে পাচ্ছেন, মেন যে হেডলাইন দেখতে পাচ্ছেন বলা আছে দ্য এক্সপানশন। ইয়েস, ইউর আইস ব্রিম উইথ টিয়ার্স। ওকে, আনন্দ অশ্রু বোঝেন না, আনন্দ অশ্রু। কি বলছে দেখেন, দ্য এক্সপানশন, এক্সপানশন মানে হচ্ছে আলটিমেটলি এক্সপানশন ওয়ার্ক, রাস্তা যে বাড়ানো বা রাস্তা যে আলটিমেটলি বাড়ানো হচ্ছে 6 লেন, আগে 2 লেন ছিল এখন 6 লেন। এক্সপানশন ওয়ার্ক অফ ঢাকা সিলেট হাইওয়ে হ্যাজ বিন সিভিয়ারলি হ্যাম্পার্ড। এখানেও খেয়াল করে দেখেন, আলটিমেটলি এখানেও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে।
হ্যাভ বিন সিভিয়ারলি মানে হ্যাম্পার্ড এখানে খেয়াল করে দেখেন এই যে হ্যাভ বিন, বিনটা হচ্ছে কিন্তু বিভার, এরপরে দেখেন আছে ভি3। একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মনে করেন আমি যদি বলি ফুটবল, ফুটবল 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 হ্যাজ বিন প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড, এই যে খেয়াল করে দেখেন বিনটা হচ্ছে বিভার, এরপরে ভি3 আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস। আর আমি যদি বলি খেয়াল করে দেখেন আই হ্যাভ বিন প্লেইং, খেয়াল করে দেখেন আমি ফুটবল খেলতেছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে আমি ফুটবল খেলতেছি, এই যে দেখেন বিনটা বিভার্ব এবং প্লেইংটা কিন্তু ভার্বের সাথে আইএনজি, এন্ড অ্যাবসলিউটলি এটা কন্টিনিউয়াস এবং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? আচ্ছা, এবার কি বলছে একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন এক্সপানশন ওয়ার্ক অফ ঢাকা সিলেট হাইওয়ে হ্যাজ বিন, এই হ্যাজটা আসার কারণ হচ্ছে ওয়ার্ক, এই হ্যাজটা আসার কারণ হচ্ছে ওয়ার্ক, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকবার বলেছিলাম সেটা হচ্ছে ভার্ব নির্ধারিত হবে, অবশ্যই যেটা দ্বারা ভার্ব নির্ধারিত হবে তার আগে কোনো প্রিপোজিশন থাকবে না। খুব ভালো করে মনে রাখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটা হচ্ছে রাস্তা বর্ধিতকরণ। এক্সপানশন ওয়ার্ক মানে বলতে পারেন রাস্তা বর্ধিতকরণ, রাস্তার উন্নয়ন কার্যক্রম। কথা বুঝতেছেন কিনা? একটা বিষয় মনে রাখবেন, যেই শব্দটা বা যে হেডওয়ার্ডটা বা যে সাবজেক্টটা দিয়ে ভার্ব নির্ধারিত হবে তার আগে কোনোভাবেই প্রিপোজিশন থাকবে না, থাকবে না, থাকবে না। দাটা হচ্ছে আপনার ডিটারমিনার, দা, এক্সপানশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সপানশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়ার্কটা হচ্ছে নাউন। কথা কি বুঝতেছেন কিনা? দা এক্সপানশন ওয়ার্ক, এই যে রাস্তা বর্ধিতকরণের কাজ অফ ঢাকা সিলেট হাইওয়ে, এই হ্যাজ আসছে মূলত ওয়ার্কের কারণে, এই কাজটা হ্যাজ বিন সিভিয়ারলি, সিভিয়ারলিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বাক্যের যেখানে সেখানে যার তার কোলে বসতে পারে। আবারও বলতেছি, অ্যাডভার্ব ক্যান বি প্লেস এনিহোয়ার ইন এ সেন্টেন্স, অ্যাডভার্ব বাক্যের যেখানে সেখানে যার তার কোলে বসতে পারে। সম্প্রসারণ, রাস্তা বর্ধিতকরণ বা সম্প্রসারণ কার্যক্রম অফ দা ঢাকা সিলেট হাইওয়ে হ্যাভ বিন সিভিয়ারলি হ্যাম্পার্ড, মানে খুব মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু দা লং ডিলে, একটা মানে নাতি দীর্ঘ বিলম্ব বা অতি দীর্ঘ বলতে পারেন, লং ডিলেস, ডিলেস হচ্ছে এখানে কিন্তু লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিলেস হচ্ছে এখানে নাউন। ইন ল্যান্ড অ্যাকুইজিশন, এই যে জমি অধিগ্রহণ বলা হয়, ল্যান্ড অ্যাকুইজিশন এন্ড দা মুভিং অফ দা ইউটিলিটি লাইন্স, অর্থাৎ জমি অধিগ্রহণের বিলম্ব এবং আলটিমেটলি বলছে দা মুভিং অফ ইউটিলিটি লাইন্স। ইউটিলিটি বলতে আমরা যেটা বুঝি, মেবি হচ্ছে এটা যারা ইঞ্জিনিয়ার তারা এটা ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে আলটিমেটলি ইউটিলিটি লাইন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কাজ করতে গিয়ে যেই মানে আপনার উপযোগগুলো, অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে হচ্ছে হেল্প করবে, যেমন ধরেন সুযোগ সুবিধা না, ইউটিলিটি মুভিং বলতে নিয়ে যাওয়া। এখন ধরেন রাস্তা কাটতে একটা মনে করেন ওই যে কি বলে হাতিকল বলে, কথা কি বুঝতেছেন কিনা? তাহলে মুভিং অফ ইউটিলিটি লাইন্স বলতে আলটিমেটলি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দরকার রাস্তা সম্প্রসারণের জন্য, সেটা বিদ্যুৎ লাইন থেকে শুরু করে আপনার হাতিকল হতে পারে, আর অন্যান্য সরঞ্জাদি হতে পারে, এই ব্যাপারটাই আমার মনে হচ্ছে আলটিমেটলি, আমি জানি না আপনারা একমত কিনা আর কি। হ্যাঁ, মুভিং অফ পুল ইউটিলিটি লাইন্স এবং জমি অধিগ্রহণের বিলম্বনের কারণে এই ঢাকা হাইওয়ে যে সম্প্রসারণের, সিলেট হাইওয়ে সম্প্রসারণের কাজ তা মারাত্মকভাবে ব্যাহত, হ্যাম্পার্ড মানে ব্যাহত হওয়া, ব্যাহত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আগাতে পারেনি, এমন অনেক বাংলায় আপনি দিতে পারেন, তবে সবচেয়ে সুন্দরতম বাংলা হচ্ছে আপনার ব্যাহত হয়েছে। এটা বেস্ট ইন এক্সট্রিমলি ফর্মাল লেভেল ওয়ার্ড। ওকে, আচ্ছা। হ্যাঁ, মুভিং অফ ইউটিলিটি লাইন্স বলতে আমরা গ্যাসের লাইন বোঝাতে পারি, পানির লাইন বোঝাতে পারি, অর্থাৎ মানে আপনার সহযোগী যে উপাদানগুলো দরকার এদের স্থানান্তর এবং জমি অধিগ্রহণে বিলম্বিত হওয়ার কারণে বা অতি বিলম্ব হওয়ার কারণে, লং ডিলে মানে নাতি দীর্ঘ বা অতি দীর্ঘ বা লম্বা বা একটা বেশি সময় বিলম্ব হওয়ার কারণে আলটিমেটলি হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে বা ব্যাহত হয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আসেন এখানে একটা বলছে, দেখেন এটা আমরা একটু দেখতে পারি। এবার বলছে দেখেন, খেয়াল করে দেখেন, দ্য রোড এক্সপানশন ওয়ার্কস, এই ওয়ার্কের সাথে এস আছে, এখানে দেখেন আর হয়ে গেছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা, হ্যাঁ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিভাবে কাজ করে দেখেন। ইয়েস, যেই শব্দটা বলছেন সংসপ্তক সরঞ্জাম স্থানান্তর, ইয়েস, এই সরঞ্জাম স্থানান্তর এবং জমি অধিগ্রহণে বিলম্বিত হওয়ার কারণে, এটা একদম সুন্দরতম বাংলা দাঁড়িয়ে গেছে। কেমন?
ইলেকট্রিসিটি পুল মুভিং, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, দ্য রোড এক্সপ্রেশন ওয়ার্ক আর ফেসিং মুখোমুখি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর ফেসিং মুখোমুখি হচ্ছে অবস্ট্যাকল, বাধা। বিকজ কারণ হচ্ছে এ সেপারেট প্রজেক্ট, আলাদা আলাদা প্রজেক্ট লঞ্চ 5 years is to acquire land fail to hand over the land। অর্থাৎ বলতেছে দেখেন এই কাজগুলো বারবার বাধার সম্মুখীন হচ্ছে, কারণ দেখানো হচ্ছে এই সেপারেট প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল 5 years ago to acquire land। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন, এই সেপারেট প্রজেক্ট ফেল টু হ্যান্ড ওভার দ্য ল্যান্ড, অর্থাৎ এই প্রজেক্টে আলটিমেটলি জমি স্থানান্তরে ব্যর্থ হয়েছে। আর এখানে লঞ্চ থেকে শুরু করে ল্যান্ড পর্যন্ত হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা মানে শুরু হয়েছিল 5 years ago to acquire land, 5 বছর আগে জমি অধিগ্রহণ করতে যে প্রজেক্টটা শুরু হয়েছিল, সেইটা জমি স্থানান্তর বা মালিকানা স্থানান্তর করতে ব্যর্থ হয়েছে। এ বাক্যটার মূল বাক্য হচ্ছে এ সেপারেট প্রজেক্ট fail to hand over land। হ্যান্ড ওভার মানে হচ্ছে, মনে রাখবেন, মালিকানা। হ্যান্ড ওভার মানে মালিকানা হস্তান্তর করা। ইয়েস, হ্যান্ড ওভার মানে মালিকানা হস্তান্তর করা। বাক্যের ভিতরে বাক্য আছে, কেননা এখানে আলটিমেটলি হুইজ বসানো যাইতো। হুইচ ওয়াজ লঞ্চড, এ সেপারেট প্রজেক্ট হুইচ ওয়াজ লঞ্চড 5 years ago to acquire land। জমি অধিগ্রহণের জন্য যে প্রজেক্টটা 5 বছর আগে শুরু হয়েছিল, এই প্রজেক্টটাই ফেল করেছে টু হ্যান্ড ওভার দ্য ল্যান্ড, জমি হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে। এখানেও আলটিমেটলি খুব সুন্দর একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ রিডাকশন অ্যাডজেক্টিভ বা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার আছে। সেন্টেন্স প্যাটার্ন কত সুন্দর হতে পারে, ইউ কান্ট ইমাজিন। আপনার কাছে দেখে মনে হইতে পারে সেটা হচ্ছে, এই লঞ্চটা হচ্ছে আপনার কাছে মনে হতে পারে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এই লঞ্চটা হচ্ছে আপনার V3, এটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে স্পেলিং এ কাজে নেবে এই বানানটা, সেপারেট, সেপুদার সেপারেট। এটা আপনারা চাইলে একটু কমেন্ট করতে পারেন, কেননা এই সেপারেট বানানটা স্পেলিং হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা স্পেলিং হিসাবে এসে থাকে। সেপারেট বানানে দেখেন লাস্টে ই, মাঝখানে প্যারা, মনে রাখবেন সেপারেট বানানের মাঝখানে প্যারা, প্যারাসিটামলে দুটাই এ, প্যারা বা পারা। আমরা ছোটবেলায় পড়তাম আমপারা, মনে আছে কিনা, যখন আরবি পড়তে যাইতাম আমপারা বলতাম। এই যে দেখেন এখানে আছে প্যারা মানে পারা। তো সেপারেট বানানের মাঝখানে দুটাই এ, লাস্টে দুটাই ই, সেপারেট। কথা কি বুঝছেন কিনা? এই বানানটা স্পেলিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস আ লট। এরপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন, আমরা আরেকটু যদি যাই সামনে, তাহলে ইউটিলিটি ওয়ান্স বলতে পারি আমরা, মানে অত্যাবশ্যকীয় সরঞ্জাম যেগুলো। প্রজেক্ট, এই প্রজেক্ট অথরিটি, প্রজেক্টের যে কর্তৃপক্ষ, অথরিটি সিঙ্গুলার, তাই হয়েছে দেখেন হেড, হ্যাজ সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার, অথরিটি সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। দ্য প্রজেক্ট অথরিটি হ্যাজ অলরেডি হায়ার্ড, তারা হচ্ছে ভাড়া করেছেন কন্ট্রাক্টরকে ফর অল 30 প্যাকেজ, মানে এই 13টি আলটিমেটলি প্যাকেজের উপর ভিত্তি করে। বাট, এই বাট তো হচ্ছে সে 9-10 বাট কুড নট হ্যান্ড ওভার দ্য ল্যান্ড। বাস্তবতা হচ্ছে আলটিমেটলি আপনারা ভালো করে জানেন, সরকার হচ্ছে আলটিমেটলি দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটা হচ্ছে কন্ট্রাক্টরকে দিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি ইতিমধ্যে হচ্ছে তারা কন্ডাক্টর হায়ার করছে ফর 30 প্যাকেজ, অর্থাৎ এই টোটাল প্রজেক্টে তারা হচ্ছে 13টা প্যাকেজ ধরছে। কেননা আলটিমেটলি জানেন যে, আপনি জানেন কিনা যে মাওয়া হাওয়ে যে রোডটা হয়েছে, 3 কিলোমিটার ধরেন একজনকে কন্ডাক্টর, আরো 3 কিলোমিটার ধরেন 5 কিলোমিটার আরেকজন কন্ডাক্টর, এভাবে মূলত কাজটা হয়ে থাকে। তো এখানে মূলত হচ্ছে 13টা প্যাকেজের মাধ্যমে আলটিমেটলি কন্ডাক্টরকে মানে করা হয়েছে, আহ্বান করা হয়েছে, বা হায়ার বলতে আপনার এখানে আপনি বলতে পারেন আহ্বান করা, হায়ার মানে বলতে পারেন ডাকা, ভাড়া করা বলতে আসলে ভাড়াতে খুনি হয়, কিন্তু আমরা বলতে পারি দরপত্র আহ্বান। আপনি প্রথম আলোতে দেখে থাকবেন দরপত্র আহ্বান। সো মানে প্রজেক্ট অথরিটি, আমাদের এই প্রজেক্টের যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা আছে, হ্যাজ অলরেডি হায়ার্ড কন্ডাক্টর, তারা কন্ডাক্টরকে আহ্বান করেছে বা কিনেও ফেলেছে, বা তাদেরকে এই প্রজেক্টের দায়িত্ব দিয়ে দিছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কুড নট হ্যান্ড ওভার দ্য ল্যান্ড, এই অথরিটি তাদেরকে জমি অধিগ্রহণ করে দিতে পারে নাই। কারণ কন্ডাক্টরের কাজ তো মেবি জমি অধিগ্রহণ করে না, জমি অধিগ্রহণের কাজ হচ্ছে সরকারের। লিডিং টু দ্য কন্ডাক্টর ক্লেমিং কম্পেনসেশন এন্ড টাইম এক্সটেনশন,
এইটাই হুইচ, যেটা কি করতেছে হুইচ, এই ঘটনাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে কোন দিকে, টু দ্য কন্ডাক্টর ক্লেমিং, তারা দাবি করতেছে কম্পেনসেশন, আরো বেশি টাকা, এন্ড টাইম এক্সটেনশন। কারণ আপনি জানেন প্রত্যেকটা প্রজেক্টের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, যেহেতু তারা জমি পাচ্ছে না, তাদের হচ্ছে আলটিমেটলি মানে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। আর খুবই সহজ, দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ে, আলটিমেটলি গভর্নমেন্ট যখন একটা প্রজেক্ট কারো কন্ডাক্টরকে দেয়, মনে রাখবেন এটা টাইম ডিলে করা মানে হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্টের খরচ আরো বেড়ে যাওয়া, কারণ সরকারি টাকা হচ্ছে বেহিসাবি, সহজ কথা। এটা যত পারো তত নাও, এটা তোমার প্রভাব আছে, তুমি খাটিয়ে নিয়ে নাও, দিস ইজ দ্য ইস্যু। তো কম্পেনসেশন বলতে হচ্ছে আরো বেশি টাকা, এন্ড টাইম এক্সটেনশন মানে সময় বর্ধিতকরণ দাবি করতেছে। এই পরিস্থিতি আমাদেরকে মানে এই দিকে নিয়ে যাচ্ছে, লিড মানে নিয়ে যাওয়া, অর্থাৎ অথরিটি এতগুলো প্যাকেজের মাধ্যমে, এতগুলো ভাগের মাধ্যমে কন্ডাক্টরকে আহ্বান করলেও বা হচ্ছে দরপত্র আহ্বান করলেও বা তাদের উপর হ্যান্ডওভার করলেও কিন্তু তাদেরকে জমি দিতে পারে নাই, যা কি করতেছে, যার কারণে তারা দাবি করতেছে আরো অধিক বাজেট এবং সময় বর্ধিতকরণের। সো কম্পেনসেশন বলতে এখানে ক্ষতিপূরণ, বলতে ক্ষতিপূরণও বলা যায়, এটাকে আমরা বলতে পারি বাড়তি টাকা দাবি করা আর কি, যে এই প্রজেক্টের বাজেট বাড়াতে হবে। নরমালি আপনি কম্পেনসেশন মানে কিন্তু বেতন হয়, আপনার অফিসে যারা আছে তাদেরকে আপনি কম্পেনসেট করবেন, মানে বেতন হয়, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ হয়। কথা কি বুঝতেছেন কেন? এরকম বিভিন্ন ভাবেই শব্দটা ইউজ করা যায়। ওকে, এবার দেখেন আলটিমেটলি কি বলছে, ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা, ফুটি ফুটি করিয়াও ফুটিল না, বলা আছে দেখেন আলটিমেটলি দ্য সিলেট তামাবিল এক্সপানশন প্রজেক্ট। খেয়াল করে দেখেন, দ্য সিলেট তামাবিল এক্সপানশন প্রজেক্ট ইজ হচ্ছে প্রজেক্টের কারণে, ইজ অ্যাবাউট, আপনারা ভালো করে পড়ছেন, বি অ্যাবাউট টু, কথা কি বলছেন কিনা, যেমন ফুল ফুটি ফুটি করে ফুটি হলো না, কথা কি বলছেন কিনা, ইট ইজ অ্যাবাউট টু রেইন, মনে করেন ইট ইজ অ্যাবাউট টু রেইন, বৃষ্টি হইয়া হইল না, সে আসি করে আসিল না, ট্রেনটা ছাড়ি ছাড়ি করতেছে, মনে রাখবেন ট্রেনটা ছাড়ি ছাড়ি করতেছে, ট্রেন ছাড়ি ছাড়ি করতেছে, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু, মনে করেন লিভ, ট্রেনটা ছাড়ি ছাড়ি করতেছে, এই যে ছাড়ি ছাড়ি করা, বি অ্যাবাউট টু, কথা কি বুঝতেছেন কিনা, অর্থাৎ ইজ অ্যাবাউট টু ফেস আ সিমিলার ফেট, এটা হয়তো সেই একই দুর্ভাগ্যের শিকার হবে, ক্রিয়েটিং গ্রাউন্ডস ফর টাইম এন্ড কস্ট এসকালেশন। অর্থাৎ দেখা যায় যে প্রত্যেকটা সরকারি প্রজেক্টেই হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে, আপনার সময় বাড়ে, আপনার খরচ বাড়ে, এসকালেশন মানে হচ্ছে বৃদ্ধি, খরচ এবং সময় বৃদ্ধি। সো এটাই বলতেছে সিলেট এবং এই সিলেট তামাবিল এক্সপানশন বর্ধিতকরণ যে প্রজেক্ট, এই প্রকল্পটা ইজ অ্যাবাউট, এটা ওই যে ধরেন দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, ট্রেনটা ছাড়ি ছাড়ি করতেছে, এই প্রজেক্টটাও মনে করেন ওই ভাগ্য বরণ করতে যাচ্ছে, ফেস এ সিমিলার ফেট মানে হচ্ছে একই ভাগ্য বরণ করা। এমনটা হয় না যে বড় বোনের মনে করেন কোনো কারণে ডিভোর্স হয়েছে, ছোট বোনের বিয়ে হয়েছে, তার সংসারে এমন পরিস্থিতি বা সামাজিক অবস্থা, তারও ডিভোর্স নিতে হবে, মানে হচ্ছে ফেস আ সিমিলার ফেট, মানে একই ভাগ্য বরণ করা, মনে হচ্ছে এই কপালে একই মানে ব্যাপার জুটতেছে, অর্থাৎ ওই ক্রিয়েটিভ মনে হচ্ছে তৈরি হচ্ছে গ্রাউন্ড, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে ফর টাইম এন্ড কস্ট এসকালেশন, অর্থাৎ সময় এবং খরচ বৃদ্ধির একটা জায়গা তৈরি হচ্ছে, মনে হচ্ছে এই প্রজেক্টটাও ওই সেম ভাগ্য বরণ করতে যাচ্ছে, ওই যে ছাড়ি ছাড়ি করছে, বরণ করতে যাচ্ছে, ইজ অ্যাবাউট টু মানে প্রায়, ট্রেনটা ছাড়ি ছাড়ি করতেছে, ঠিক আছে না, সে মনি করতেছে, ফুল ফুটি ফুটি, দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম, ফুটি ফুটি করিয়া ফুটিল না, সো বসন্ত আসিল, ফুটি ফুটি করিয়া ফুটিল না, লাইক দিস, কথা বুঝতে পারছি, সে মনে হয় চাকরিটা পেতে যাচ্ছে, হি ইজ অ্যাবাউট টু গেট দ্য জব, মানে সে চাকরি পাওয়ার খুব কাছাকাছি, লাইক দিস। এবং ওই যে দেখবেন বসন্তে বলাই, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, সো ফুল ফুটি ফুটি করিয়াও ফুটিল না, আলটিমেটলি এটাকে আপনারা বলতে পারেন দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিডেন্ট ব্লুম, ফুল ফুটি ফুটি করিয়াও ফুটিল না। সো ইজ অ্যাবাউট টু, দিস ইজ অ্যান অ্যাবসলিউট ফ্রেজ, যেটা নিকটবর্তীকে বোঝায়, কথা বুঝাইতে পারছি? সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দিস ওয়াজ টুডেস ডিসকাশন ফর ডেইলি স্টার। 3টায় ক্লাস আছে, 3টা থেকে টানা ক্লাস আছে, রাত 10টায় ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত বিদায়, ভুল ত্রুটি মাফ করবেন,
দোয়াতে রাখবেন যেন আরো নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে সুন্দর উপস্থাপন করতে পারি। টেক কেয়ার, বাই বাই, স্টিল দেন, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হচ্ছে আগামী শুক্রবার ঠিক নামাজ পড়ে 2:30টায়। আসসালামু আলাইকুম।